Assalamu alaikum. Hey ladies and gentlemen, this is Mohammad Baijid. Welcome to Baijid Daily Vlogs, where I am now. You know, আমি এখন আছি বাংলাদেশের সবথেকে বড় টি এস্টেট নূরজাহান টি এস্টেট, দ্য বিগেস্ট টি এস্টেট ইন বাংলাদেশ। এইটা মেবি হচ্ছে 12 কিলোমিটার জায়গা জুড়ে আছে। আমি যতদূর জানি এর থেকে বড় চা বাগানও থাকতে পারে, বাট এই টি এস্টেটটা হইল বাংলাদেশের মধ্যে সবথেকে বড় চায়ের বাগান। আমার ভুলও হইতে পারে, আমি যতদূর জানি তার আলোকে বললাম। আমরা গেছিলাম হচ্ছে হামহাম ঝর্ণায়, সেইখান থেকে আমরা এখন আসছি হচ্ছে নূরজাহান টি এস্টেটে। এই জায়গার পরিবেশটা ভাই অন্যরকম একটা পরিবেশ। এই যে দেখেন এখানে লেখা আছে নূরজাহান টি এস্টেট, নূরজাহান চা বাগান, নিজস্ব বাগান আর কি। আর এই জায়গায় আসছে আমরা মোটামুটি সবাই। এই যে গাড়ি এই পাশে রয়েছে, বাগানের ভিতর ভাই সেই রকমের সুন্দর। চলেন আপনাদের একটুখানি ঘুরে দেখায় নিয়ে আসি। চা বাগানটা আপনাদের একটু ভিতরের থেকে দেখাতে চাইছিলাম, বাট এইখানে পারমিশন ব্যতীত এই চা বাগানে ঢোকা যাবে না। যা দেখার এই রাস্তার থেকেই দেখতে হবে। যাই হোক, আমি তো আপনাদের অনেক চা বাগান দেখাইছি পঞ্চগড়ে, আর এইটাও সেই রকমই, বাট ওইটা ছিল সমতল আর এইটা হইল টিলার উপরে বা পাহাড়ের উপরে বলতে পারেন। বাট এই জায়গাগুলা বেশি সুন্দর লাগে। এখন এই জায়গায় আছি, এইখান থেকে হয়তো বা আর দুই একটা স্পটে যাব, দুই একটা স্পটে ঘুরে এরপরে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো এই ভ্লগটাই আপনাদের চেষ্টা করব ওই দুই একটা জায়গা ঘুরে দেখানোর, যদি যায় আর কি তাইলে, এবং শ্রীমঙ্গল টু ঢাকা এই ফেরার রাইডটা শেয়ার করব। তো চলেন এই ব্লগটা এই সুন্দর টি এস্টেট থেকে শুরু করা যাক। আমি গেছি ওই পাশে, আর এইখানে শুরু হয়ে গেছে আনারস খাওয়া। ভাই কীরকম আনারসের স্বাদ কীরকম বলেন? অসাধারণ, মানে সাধারণের মধ্যে পড়ে না। এপাশে চা চলে আসছে, এই যে শাহেক ভাই বসে রয়েছে। রাঙামাটি যে আনারস মানে এত সুন্দর, এগুলো তো সবই পাহাড়ের আনারস নাকি? আচ্ছা, এই দেখেন এগুলো হইতেছে পাহাড়ি আনারস, আর এখন এইগুলা খাওয়া দাওয়া হবে। যাক ভালোই। এই আনারসগুলো কত করে নিল? আনারস কত করে নিল? আচ্ছা, দুইটা সাইজ আছে, ছোট সাইজ হচ্ছে 25 টাকা আর বড় সাইজ হচ্ছে 50 টাকা। তাইলে আনারস খাওয়ার পর্ব শেষ হোক, তারপরে এইখান থেকে বের হব। আমাদের ওই জায়গা থেকে বের হইতে হইতে বেশ দেরি হয়ে গেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 5:59, মানে 6টা বাজে। আমরা হোটেল গ্র্যান্ড সুলতানের সামনে দিয়ে আসলাম। এই রাস্তাটা বেশ সুন্দর, আপনাদের এই রাস্তাটা একটু দেখাই, কারণ গতকালকে রাত্রে আসছিলাম, অতটা আমি আসলে খেয়াল করতে পারি নাই, কারণ রাত্রেবেলা অতটা বোঝা যায় না, আর রাত্রেবেলায় ক্যামেরাও নিয়ে আসছিলাম না, যার জন্য আপনাদের আর দেখাইতেও পারছিলাম না। প্রচুর পরিমাণে মানুষ আছে এই রোডটায়। এই রোডটা এমনিই খুব সুন্দর। এই যে দেখেন এই পাশ দিয়ে সম্পূর্ণ হচ্ছে চা বাগান। এই যে, তো এই জায়গায় মানুষ দাঁড়ায় ছবি তোলে, প্লাস সূর্যাস্ত যাচ্ছে, সেই সুন্দর লাগতেছে। পরিবেশটাও জোস, আর এই রোডটাও জোস। এই রোডটায় যত বাইকার গ্রুপ আসে সবাই মোটামুটি এই রোডটায় আসে। সামনেই হচ্ছে রাবার বাগান আছে। দেখি ক্যামেরায় ওই রকম চার্জও নাই, যদি পারি আমি আপনাদের রাবার বাগানটাও অল্প একটু দেখাবো। এখন এই রোডটায় প্রচুর পরিমাণে রাশ, আপনারা দেখতেই পাচ্তেছেন রোডটা কত সুন্দর। আর সামনে এটা হইতেছে চাঁদের গাড়ি, এটাই ভাড়া নিয়ে মানুষ আসলে ঘুরতে যায়। দেখেন কৃষ্ণচূড়া ফুলে একদম সেই 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 লাগতেছে ভাই। প্রচুর পরিমাণে মানুষ আসছে আজকে, কারণ আজকে হইতেছে শুক্রবার, যার কারণে এত পরিমাণ রাশ। আর ওই যে বললাম, যেই ঘুরতে আসে এই রোডটাই অবশ্যই আসে, বিশেষ করে ছবি তোলার জন্য। শ্রীমঙ্গলের একটা বেস্ট স্পট বলতে পারেন যে এই রোডটা। আমরা গতকালকে রাত্রে যখন আসছিলাম তখন এই রোডটা খুব নিরিবিলি ছিল। চাইছিলাম একটু রাবার বাগানে ঢুকতে, বাট সবাই বলল যে এখন আর সময় নাই, তা না হলে আমাদের ঢাকায় ঢুকতে দেরি হয়ে যাবে, যার জন্য রাবার বাগানটা আপনাদের দেখাইতে পারলাম না। তবে ইনশাল্লাহ আবার আসার ইচ্ছা আছে শ্রীমঙ্গল, যেহেতু খুব কাছেই। সো আমরা এরপরের থেকে মাঝে মাঝে আসবো শ্রীমঙ্গল, তখন হয়তো বা আপনাদের খুব সুন্দর করে এইসব জায়গাগুলো এক্সপ্লোর করে দেখাবো। এখনও আমরা দুপুরে কেউ কিচ্ছু খায় নাই, ওই শুধু আনারস বাদে আর কোনো কিছু খাওয়াই পড়ে নাই। সবাই ট্রেকিং করে প্রচুর পরিমাণ খিদা লাগছে, যার জন্য আবার আমরা চলে আসলাম রিজিক রেস্টুরেন্টে। এই জায়গায় খাওয়া দাওয়া করে এরপরে ব্যাগ বুকসা বাইন্দা সোজা ঢাকার দিকে রওনা দিব। এই হইতেছে আপাতত প্ল্যান।
এখন ঘড়িতে সময় হচ্ছে 8:20। আমরা এখনও হোটেলে, অ্যান্ড এই যে সবাই গোছগাছ করে রেডি শেডি হয়েছে, দেন আমরা এখন বের হব। জানি না রাত কয়টা বাজবে আসলে আজকে যাইতে। আমরা ছিলাম হচ্ছে হোটেল মেরিনাতে। মোটামুটি এনাদের সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো, আমরা ভালো পাইছি আর কি, এই জন্য বলতেছি ভালো। চাইলে আসতে পারেন আপনারা এই জায়গায়। এরা হচ্ছে অনলাইনে মোটামুটি হচ্ছে বুকিং নিয়ে নেয়, প্লাস অফলাইনে এসেও বুকিং দিতে পারেন, বা অনলাইনে নাম্বার নিয়ে ওনাদের ফোন দিলেই ওনারা হচ্ছে বুকিং করে নেবে। যাই হোক, এখন বের হইতে হবে, তা না হইলে অনেক রাত হয়ে যাবে। শেখ ভাই রেডি ভাই? চলেন, চলো বেরো। শ্রীমঙ্গলের থেকে বের হইলাম, ঘড়িতে সময় হচ্ছে 8:35। এই টাইমে বের হইতেছি। বাই বাই শ্রীমঙ্গল, ইনশাল্লাহ আবার বেঁচে থাকলে দেখা হবে। বেশ কিছু জায়গা ঘোরা হয় নাই, ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট বার এসে একবারে সব কিছু এক্সপ্লোর করার। কারণ এইবার একটু তাড়ায় ছিলাম, যদিও 2 দিন ছিলাম, এক্সপ্লোর হয়ে যাইতো, বাট প্রথম দিন বিকালে বৃষ্টির কারণে এই জিনিসটা আমরা করতে পারি নাই, যার জন্য হইছে প্যারা। এখন মন দিতে হবে বাইক চালানোর উপরে, কারণ মেলা দূর যাইতে হবে, এখনও প্রায় 180 কিলোমিটার। এখন আসি হচ্ছে জগদীশপুর ট্রাক স্ট্যান্ড, মাধবপুর। আকাশের চাঁদটা দেখছেন, মারাত্মক লাগতেছে না? যাই হোক, আমরা এই জায়গায় ফার্স্ট ব্রেক দিছি। আমাদের বাইক আছে 1 2 3 4 5 6 6টা, অ্যান্ড 6 জন রাইডার। বেশ ভালোই লাগতেছে আজকে রাত্রে রাইডটা, আবহাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর লাগতেছে। এখন একটা লাল পানির ব্রেক চলতেছে, লাল পানি খাওয়া দরকার, কারণ প্রচুর ক্লান্ত লাগতেছে। যেহেতু হাম ঝর্ণায় গেছিলাম, তো সেই জায়গার থেকে একটা ক্লান্তি তো আছেই, প্রচুর হাঁটাহাঁটি পড়ছে অ্যান্ড বাইক চালানো পড়ছে, যার জন্য একটু দ্রুতই ব্রেকটা দিয়ে দিলাম। ঘড়িতে সময় মেবি এখন 9:45, এরকমই হওয়ার কথা। কয়টা বাজে? হ্যাঁ, 9:45। ঘড়িতে সময় যখন 10:43, তখন আমরা আসি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। মেলা দূর আগাইছি, আর নাইট রাইড ভাই একটা অন্যরকম মজা। দিনের একটা রাইড আর রাত্রের একটা রাইড, 2টা রাইডের মধ্যে মেলা পার্থক্য। আর সিলেট হাইওয়ের কথা ভাই কি বলবো, দুনিয়ার ফালতু একটা হাইওয়ে, প্রচুর পরিমাণ ভাঙাচোরা, অ্যান্ড রাস্তার কন্ডিশন একদম বাজে। মানে আপনি যে বাইক টেনে আসবেন বা গাড়ি টেনে আসবেন, বিশাল বাজে অবস্থা। যাই হোক, এই রাস্তার অবস্থা সবাই টুকটাক জানে। আমি আগে যেবার আখাউড়ায় গেছিলাম সেবার বলছিলাম যে এই রাস্তার অবস্থা বিরাট খারাপ, অ্যান্ড এখনও এরকম ঠিকঠাক করা হয় নাই। তবে কিছু কিছু জায়গা ভালো আছে, যে জায়গা বাইক টানতে পারছি, আর যেসব জায়গাগুলো খারাপ সেই জায়গা তো আর বাইক টানতে পারি নাই। সত্যি কথা হলো রাত্রের অন্ধকার, যার জন্য আমি আপনাদের ওইভাবে আর কি ভিডিও করতেছি না রাস্তায়, কারণ অন্ধকারের মধ্যে ভিডিও করলে কিছুই দেখতে পারবেন না, এর জন্য আমি আর ওইরকম ভিডিও করি নাই। যদি মাওয়া এক্সপ্রেসওয়ে হইতো তাহলে আলাদা একটা কথা ছিল, সারা রাস্তায় লাইট, বাট এই হাইওয়েটা একদম পুরো ঘুটঘুটে অন্ধকার ভাই, যার জন্য আমি আর ভিডিও অন করি নাই। যাই হোক, যাইতে থাকি, দেখি কয়টা বাজে ঢাকায় যাইতে। আমরা এখানে সেকেন্ড ব্রেক দিলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:40। বেশ কিছু সময় বসছিলাম, প্রায় 20 মিনিট মতো বসছি। এটা হইতেছে ভৈরব ব্রিজ পার হওয়ার পরপরই এই জায়গাটা, একটা ট্রাক স্ট্যান্ড। এই জায়গায় দাঁড়াইলাম, চা খাইলাম। আসলে ভাই ব্রাদার থাকলে সবাই মিলে আড্ডা সাড্ডা মেরে চাটা খাইয়ে দেন, তারপরে বের হই। একা থাকার বিষয় আলাদা, আর সবাই মিলে একসাথে থাকার বিষয় আলাদা। আশা করতেছি 1টার মধ্যেই বাসায় পৌঁছাই যাব, বাদ বাকি উপরওয়ালার ইচ্ছা। তাহলে চলেন যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রাত্রেবেলা রাইডের ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখ। অবস্থা দেখছেন ভাই, অবস্থা দেখছেন, কি একটা অবস্থা ভাই, এরম করে ও আটকায় দিল। যাই হোক, যেটা বলতেছিলাম যে রাত্রে রাইডের ক্ষেত্রে কয়েকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ফগ লাইট। আপনার বাইকে ফগ লাইট থাকতে হবে। 2 নাম্বার হইলো যদি কমিউনিকেটর থাকে তাইলে খুবই ভালো। আর গ্রুপ ট্যুরে অবশ্যই রাত্রেবেলা আপনারা বাছাই করে নেবেন আপনাদের লিডার কে থাকবে, পিছনে কে থাকবে, সামনে কে থাকবে। এগুলো আসলে গ্রুপ ট্যুরের একটা রুলসের মধ্যে পড়ে। যেরকম আমরা হচ্ছে মেনটেন করতেছি, শাইক ভাইয়ের সামনে দিছি, তারপর মাজেদুল আছে, তারপরে আমি আছি, আর তারপরে আছে হচ্ছে সাফায়েত ভাই। আমি আর সাফায়েত ভাই এক্সচেঞ্জ করতেছি, কারণ আমরা সেন্টারে আছি, তো
আমরা মনে করেন যে নুব নুব আমাদের নুব হিসেবে ধরছে, এর জন্য আমরা দুইজন হচ্ছে মাঝখানে মাঝে মাঝে জায়গা পরিবর্তন করতেছি। তার পিছনে আছে হচ্ছে আমাদের রুবেল ভাই, আর একদম পিছনে আছে হচ্ছে নয়ন ভাই। তো নয়ন ভাই, রুবেল ভাই, মাজেদুল আর শাহেক ভাইয়ের কাছে কমিউনিকেটার আছে, আর আমার আর সাফাত ভাইয়ের কাছে কমিউনিকেটার নাই। এর জন্য আমাদের একদম মাঝখানে দিয়ে রাখছে, আর ওনারা চারজন হচ্ছে দুই মাথায় আছে। এই মনে করেন যে রাত্রেবেলা এরকম করে আমরা যাতায়াত করতেছি। আর এখন এই যে ভৈরবের থেকে বের হয়ে গেছি, আর এই যে রাস্তার অবস্থা হইতেছে এরকম ভাই, বিরাট খারাপ অবস্থা। সিলেটের রাস্তার অবস্থা, চট্টগ্রামের রাস্তা ফার বেটার এর থেকে। আর যশোরে যাওয়ার রাস্তা তো ভাই এক্সপ্রেসওয়ে, ও বলার কোনো কিছু নাই। পঞ্চগড়ের যে উত্তরবঙ্গের যে হাইওয়ে, সেই হাইওয়েও যথেষ্ট পরিমাণ ভালো, শুধুমাত্র দুই একটা জায়গায় খারাপ, তা বাদে পুরো রাস্তাটাই খুব সুন্দর। কিন্তু সিলেট হাইওয়েতে শ্রীমঙ্গল যাওয়ার যে 180 কিলোমিটার বা 200 কিলোমিটার রাস্তা, এই 200 কিলোমিটারের অবস্থাই খারাপ। এই যে নরসিংদী যাওয়া, না নরসিংদীর অবস্থা আরও খারাপ। যাই হোক, অন্ধকারের মধ্যে বকাবকি না করি, চলেন সামনের দিকে আগায় যাই। শাহেক ভাই বাইক চালাচ্ছে, মানে তার মাজা পিঠ মেবি ব্যথা হয়ে গেছে, ঠিক আছে? তো পুরো ওই যে ব্যাঙের মতো বাইক চালাচ্ছে, সহ্য কিরাম করে করা যায় কন পুরো ছাড়াই উড়াই দিয়ে এরপরে হইতেছে বাইক চালাচ্ছে রাত্রে। আসলে বাইক কোনো সময় 60, 70, 80 এর নিচে নামে না। দিনের বেলা যে এরকম আর কি নর্মাল চালানো হয়, বাট রাত্রেবেলা কিন্তু এরকম চালানো হয় না। গাড়ি সবসময় 60+, 70+ এরকম থাকে। আর এইটাই হইতেছে ভাই রাত্রের রাইডের বেশিরভাগ হচ্ছে নিয়ম, কারণ রাত্রে গর্ত কাটা কোন জায়গায় আছে এতটা বোঝা যায় না। খালি মনে করেন যে গাড়ি চালানোর দরকার, গাড়ি চালাই দিতে হয়। আর এই জিনিসটা দিনের বেলা হবে না। দিনের বেলা যখন আপনি একটা গর্ত দেখবেন, তখন মনে করেন যে ধাম করে যায় ব্রেক করবেন, আর রাত্রেবেলা ধরেন মেরে দিছি শেষ, ঠিক আছে? এই যে দিনের বেলা এগুলো হইলে খুব দেখে শুনে আসতে নিরিবিলি আসতেছি, কিন্তু রাত্রেবেলা ওরকম কোনো কিছু নাই। তবে রাত্রেবেলা মাঝে মাঝে হচ্ছে বাম পাশ দিয়ে আমাদের ওভারটেকিং করতে হয়, কারণ আছে। কারণ হইতেছে অনেক সময় প্রচুর লোড থাকে গাড়িতে, যার কারণে হয় কি যে লোডওয়ালা গাড়িগুলা রাস্তার সাইডে ওরা আসতে চায় না, ওরা হচ্ছে রাস্তার মাঝখান দিয়েই যাইতে চায়। সাইডে গেলে যদি কোনো রকম কাতকুত হয়ে যায়, তখন হচ্ছে পাশে লোড চলে যায়, তখন হচ্ছে ঝামেলা হয় বেশি, যার জন্য ওরা মিডিল দিয়ে যায়। এই মিডিল দিয়ে যাওয়ার কারণে ডান পাশের গাড়িগুলো এমনভাবে আসে যে আপনার ওভারটেক করার কোনো লাইন নাই, ওর পিছনে 40-50 চালাইতে হবে। এর জন্য মাঝে মাঝে কিছু করার থাকে না। এই দেখেন এই গাড়ির লোডটা দেখছেন, বিরাট লোড। মনে করেন এই সাইডে কোনো সময় আসবে না, তাহলে রাস্তার ও যদি মিডিল দিয়ে যায় তাহলে আমরা যাবো কই? এর জন্য বাম্পার দিয়ে মাঝে মাঝে ওভারটেক করতে হয়। বাট আমি কখনোই সাজেস্ট করবো না বাম্পার দিয়ে ওভারটেকিং করার। তবে এইরকম সিচুয়েশন হইলে আপনাকে হচ্ছে করতেই হবে। ঘড়িতে সময় এখন 1:12, আমরা আছি হচ্ছে 300 ফিট, মানে ঢাকার মধ্যে ঢুকে গেছি আলহামদুলিল্লাহ। খুব ভালোভাবেই পৌঁছাই গেলাম। এই এক্সপ্রেসওয়ের নামটা চেঞ্জ করে এখন দিছে জুলাই 36 এক্সপ্রেসওয়ে। এই জায়গাটা খুবই সুন্দর। 300 ফিট আগেও আমি বেশ কয়েকবার আসছি, তবে রাত্রে রাইড করার মজাটাই আলাদা ভাই। দেখছেন সামনে এই যে ভাই ব্রাদার, ভাই এই মজা আপনি একা যায় পাবেন না। আর এইরকম লেভেলের ফান আর ট্যুর এটা আসলে খুব কম মানুষই করে। যাই হোক, 300 ফিট থেকে এই ব্লগটা শুরু করছিলাম, শ্রীমঙ্গলের ব্লগ। আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বের হয়েছিলাম বৃহস্পতিবার সকাল 6টার দিকে, আর আজকে হইল শুক্রবার 1:13। একদিন হচ্ছে শ্রীমঙ্গলে স্টে করলাম। আগের ব্লগগুলা যারা দেখছে তারা জানে। উদ্দেশ্য ছিল হামহাম ঝর্ণা বা জলপ্রপাত, এইটাই যাওয়া, এবং আমরা গেছি এই জায়গাটায়। খুব ভালো একটা জায়গা ছিল। আর চেষ্টা করব এরপরে আবারও শ্রীমঙ্গল যাওয়া, এবং শ্রীমঙ্গলের আর যে স্পটগুলো আছে সেই স্পটগুলো এক্সপ্লোর করার, কারণ ওইভাবে আমি শ্রীমঙ্গলটা এক্সপ্লোর করতে পারি নাই। তারপরেও যতটুকু করছি আলহামদুলিল্লাহ ভালোই, এবং সময়টা খুব ভালো গেল। আগামীকালকের থেকে আবার শুরু হয়ে যাবে যান্ত্রিক জীবন, কাজকর্ম, সাইডের কাজ, অফিসের কাজ সব মিলায়। আর আমার নতুন কাজ শুরু হইতেছে কারণ বাজার, ওইখানে এই কাজটা মূলত আমাকে করতে হবে। যেহেতু শ্রীমঙ্গলের ব্লগটা 300 ফিট থেকে শুরু করছিলাম, তো এই ব্লগটা এই 300 ফিটেই শেষ করতেছি। কেমন লাগলো শ্রীমঙ্গলের ব্লগগুলো অবশ্যই জানাবেন। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ভিডিও বা ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভিডিও বা ব্লগ আসতেছে, ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।